ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। ফিরছি আলোচনায়। স্বাগত মোস্তফা ফিরোজ, স্বাগত সোহরাব হাসান। মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে একটু আলোচনা শুরু করি। আজকে আপনি জানেন যে গোয়ালন্দ দরবারে হামলা, কবর থেকে তুলে পোড়ানো হলো নুরা পাগলার লাশ। 3 দিন আমরা কি দেখতে পাচ্ছি আসলে? এটা তো একটা আজকের, এবং এই যে তৌহিদি জনতা, একটা কথা আমরা এখন প্রায় শুনতে পাই যে তৌহিদি জনতা পুড়িয়ে দিয়েছে। এটা যে ঘটনাটা ঘটলো, এটা একমাত্র মধ্যযুগের ঘটনা সাথে তুলনা করা যায়, মধ্যযুগীয় ঘটনা বলা যায়। এবং এটার নৃশংসতা, পৈশাচিকতা, এটার অকল্পনীয়, এটা চিন্তাই করা যায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেখানে পুলিশ, আর্মি পর্যন্ত তাদেরকে ঠেকাতে পারেনি। এবং সেই কবর থেকে লাশ তুলে নিয়ে ঢাকা খুলনা মহাসড়কের উপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়া, এটাকে আসলে নিন্দা করব, প্রতিবাদ করব। এটা পাক বিরুদ্ধ। যদিও পুরো ঘটনাটার একটা ধর্মীয় সেন্টিমেন্ট আছে এখানে। এই ধরনের যেভাবে কবরস্থান করা হচ্ছিল, কাবার আদলে একটা স্থাপনা গড়ে তোলা হচ্ছিল, সেটা ধর্মীয় অনুভূতিকে আহত করে। এটা নিয়ে আলোচনা করে উচিত ছিল আরো প্রশাসনের উপর চাপ প্রয়োগ করে এটার একটা সমাধান করা, যাতে কবরটা স্বাভাবিকের মতন থাকে। কিন্তু এখন সেটা থাকলো না বলে আমি সেখানে হামলা করব, সেখানে কবর তুলে সেই লাশ পোড়াবো, এইটা অকল্পনীয়। এটা চিন্তাই করা যায় না যে এই যুগে এই মানসিকতা মানুষ আছে। আমরা এই যে মবের কথা বলি, মবে বোধহয় এইভাবে জীবন্ত মানুষকে পিটায় মেরে ফেলা হয়। এখন মৃত মানুষ, তার উপরও নৃশংসতা দেখে বোঝা যায় যে এখানে কত ধরনের পাশবিক মনোবৃত্তি বহন করে কিছু লোকজন, যারা এই কাণ্ডটা ঘটাতে পারে। এটা আমি মনে করি যে এটা সরকারকে যথেষ্ট পরিমাণ বিচলিত করেছে, বিব্রত করেছে। এবং এই ঘটনাটার তীব্র প্রতিক্রিয়া হবে দেশ জুড়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে। সরকার সাংঘাতিক রকম বেকায়দায় পড়লো। এবং একটার পর একটা ঘটনা, আজকে দেখেন শুধু রাজবাড়িতে না, আজকে রাজশাহীতেও ঘটেছে, একটা দরবার শরীফে হামলা হয়েছে। আজকে জাতীয় পার্টি। মোস্তফা ফিরোজ, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি সিনিয়র সাংবাদিক, আপনার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে এই সাংবাদিকতার প্রফেশনে। আপনি আপনার সাংবাদিকতার এই পেশায় আজকে যে নৃশংস যে ঘটনাটা হইল রাজবাড়িতে, এর আগে আপনি কি আর কোনো সময় উইটনেস করেছেন এই সিচুয়েশনে? আমি যদি বলি যে বাংলাদেশের জন্মলগ্নের পরে আপনি কি এই ধরনের নৃশংসতা, কবর থেকে তুলে এনে লাশ পোড়ানো? না, আমি দেখি নাই। আমি কবরের জায়গায় যে প্রতিবাদের ঘটনা দেখেছি কয়েকটা, কিন্তু কবর থেকে তুলে পোড়ানোর ঘটনা, এটা সাম্প্রতিক বিশ্বে কোথাও ঘটছে কিনা আমার সেটাও সন্দেহ আছে। মানুষকে জীবন্ত কবর দেওয়ার ঘটনা দেখেছি, পিটায় মারার ঘটনা দেখেছি, কিন্তু মরে যাবার পর তার লাশ পুড়িয়ে ফেলানোর মতন নৃশংসতা, এটা অকল্পনীয়। আমি বললাম তো, এটা গা শিউরে ওঠার মতন। এবং এই পরিস্থিতিটা নাগরিকদের, এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আমরা উদ্বেগে থাকি, এই ঘটনাটা গভীর প্রভাব ফেলবে। আমি জানি না এটা কিভাবে নিষ্পত্তি করবে, কারণ প্রচুর মানুষের ইনভলভমেন্ট। আর এই তৌহিদি জনতার নামে সারা দেশে যেভাবে হচ্ছে, সেই দিনাজপুরের থেকে ঘটনা, তো আমরা আসলে ঘটনা বাড়তে বাড়তে কত পৈশাচিক অবস্থার মধ্যে যায়, সেটা এইটা একটা বড় ঘটনা, বড় প্রমাণ। এবং আমি সত্যি কথা বলতে কি, আমার সাংবাদিকতা জীবনের এবং আমার নিজের অভিজ্ঞতায় আমি এটা দেখি নাই। আমি জানি না আফ্রিকার কোনো দেশে এরকম ঘটনা ঘটেছে কিনা, গণহত্যা সংঘটিত হয়েছে, কিন্তু হত্যার পরে সেই লাশ পোড়ানোর বিষয়টা, সেটা আমরা দেখেছি যে এই জুলাই গণঅভ্যুত্থানের সময় মরে যাওয়ার পর সেই লাশ পুড়িয়ে ফেলা, কিন্তু কবর থেকে
তুলে মানে পোড়ানো, এটা আমি দেখিনি। এটা একেবারেই পৈশাচিকতার একটা নতুন একটা ধরন যেটা দেখা গেল। এতে মানে পাশবিক শক্তির একটা জয় হলো এবং একটা ভয়ঙ্কর দানব হিসেবে আমাদের সামনে অপেক্ষা করছে হয়তো এইরকম যে পরিস্থিতি। আমরা একটু সোহরাব হাসানের কাছে যাই। সোহরাব হাসান, আমরা মোস্তফা ফিরোজের কথা শুনতে পাচ্ছিলাম, আসলে একই প্রশ্ন আপনার কাছেও। আজকে যে নৃশংসতা দেখলাম, আচ্ছা এটা দায় কে নেবে সোহরাব হাসান? যদি ধন্যবাদ আপনাকে এবং বন্ধু মোস্তফা ফিরোজকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি এবং কোথায় ছিলাম, এর মধ্যে তো কোনো পার্থক্য দেখে একটা কি বলবো, একটি তো সভ্য দুনিয়ায় এরকম ঘটনা ঘটতে পারে না। সাধারণত জীবিত মানুষের প্রতি রাগ ক্ষোভ থাকে, হিংসাও থাকে, কিন্তু মৃত যে মারা গেছে তার প্রতি, সেই লাশের প্রতি বা তার মরদেহের প্রতি এ ধরনের নৃশংসতা, এটি পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা জানি না যে সরকার কি করেছে। সরকার সেখানে মানে কি বলে, সংঘবদ্ধ যে বা সহিংসতাকে ঠেকাতে পারেনি, তাতে কি বার্তা দিয়েছে? ঘটনা ঘটার পিছনে সরকার হাঁটে, সরকার আছে বলেও তো অনেক মনে হয়। কারণ সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া, তাদের সম্পদ রক্ষা করা, এবং সেখানে যদি কেউ অন্যায়ভাবে সম্পদ দখল করে, কেউ কারো প্রতি সহিংসতা দেখায়, সেটা প্রতিরোধ করা বা সেই সম্পদ বাজেয়াপ্তও করতে পারে। কিন্তু একজন মানুষ, সে যে মতেরই বিশ্বাসী হোক, আর তার আচার অন্যের সাথে নাও মিলতে পারে, কিন্তু এবং সেটি এভাবে সংঘবদ্ধ হয়ে তার বিরুদ্ধে অভিযোগটা আইনে, তারা তো আইনের কাছে যাবে প্রথমত, যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেক্ষেত্রে মানে সেখানকার এখন তো আর স্থানীয় সরকার নেই, নেই বললেই চলে, প্রশাসন আছে, প্রশাসনের কাছে গিয়েছিল কিনা। যদি না গিয়ে থাকে, আইন নিজের হাতে তুলে নেওয়াটা সেটি অপরাধ কিনা? অবশ্যই অপরাধ। কিন্তু এই ধরনের ঘটনা, মানে এই মাত্রার না হলেও নানা মাত্রার ঘটনা তো আমরা সাম্প্রতিক কালে, এমনকি গত 1 বছর ধরেই থেমে থেমে বিভিন্ন জায়গায় ঘটতে দেখছি। আজকে একই সঙ্গে রাজশাহীর কথা বললেন, তারপর জাতীয় পার্টির অফিসে দ্বিতীয়বার আগুন দেওয়া হামলা, মানে শেষ কোথায়? সরকার প্রধান বলেছেন যে নির্বাচন যারা করতে দিতে চায় না, মানে একটি মহল আছে যারা নির্বাচন পর্যন্ত সরকার যাক বা নির্বাচন হোক সেটা চায়। তাহলে তো আমরা তো দেখছি যে কারা চায়। নির্বাচনের তো অন্যতম শর্ত যে মানুষ জনজীবনের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। সেই স্বাভাবিকের পথে কারা বাধা এবং কারা উস্কানি দিচ্ছে, কারা মদত দিচ্ছে, সেটি সরকারকে বের করতে হবে। এরকম ঘটনা ঘটার পর সরকার একটু নিন্দা জানাবে, তো নিন্দা জানাবো তো আমরা, যারা হ্যাঁ সোহরাব হাসান, আমরা প্রায়শই দেখি যে কোনো একটা ইনসিডেন্টের উপরে সরকারের তরফ থেকে প্রেসিং থেকে একটা বিবৃতি দেয়, যেমন আজকেও বলেছে যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে, কিন্তু সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখনো পর্যন্ত, যে আইনের আওতায় আনা হবে সেই আইন বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো পর্যন্ত স্টেবল কেন করা গেল না? না, করা যায়নি, সরকার করতে চায়। জি, আমরা একটু মোস্তফা ফিরোজের কাছে শুনি। মোস্তফা ফিরোজ, এই যে আইনের আওতায় আনা হবে, প্রেস উইং থেকে একটা বিবৃতি দিয়েছে, বলা হয়েছে যে অপরাধীদের, কিন্তু আইনটাই তো আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো পর্যন্ত আমরা স্ট্যাবলিশ করতে পারলাম না। আমি প্রশ্নটা আবার একটু শুনি। প্রেস উইং থেকে আজকের রাজবাড়ি যে ঘটনাটা, নুরা পাগলার ঘটনাটা, এখানে বলেছে যে এই ঘটনায় অপরাধীদের আইনের আওতায় আনা হবে, আইনের আওতায় আনা হবে, কিন্তু এই আইন বা এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো পর্যন্ত আমরা আশানুরূপ ঠিক করা গেল না। সরকারের পক্ষ থেকে রিয়াকশনটা মানে খুবই ভালো, মানে রিয়াকশন দিয়েছে। সরকার সম্ভবত এখানে অনেকটা ব্যর্থ হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। কিন্তু সরকার এইটা কতখানি ট্যাকেল দিতে পারবে, হ্যান্ডেল করতে পারবে, আমার যথেষ্ট সন্দেহ আছে।
কারণ একটার পর একটা আজকেই শুক্রবারে কিন্তু অনেকগুলি ঘটনা ঘটছে এবং ধারাবাহিকভাবে হচ্ছে, প্রায় প্রতিদিনই হচ্ছে। যেমন ধরেন একটা সেই জাতীয় পার্টি কাভার মানে ট্যাকেল দিতে পারলো না, একের পর এক এইরকম কেন্দ্রস্থলে যদি জাতীয় পার্টি বারবার মানে জ্বলতে থাকে, পোড়ানো হয়, হামলা হয়, তাহলে কিসের বিচার? বিভাগীয় কমিশন করলো, কি তদন্ত করবে, কি করবে, তার আগেই তো বিচার হয়ে যাচ্ছে। তো আসলে আমি মনে করি যে রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, ধর্মীয় উগ্র শক্তি, সব শক্তির কাছে সরকার অনেকটা অসহায় হয়ে পড়ছে এবং সবকিছু আইন শৃঙ্খলার উপরে, বাহিনীর উপরে। এখানে রাজনৈতিক সামাজিক যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো অ্যাক্টিভ না। আমি এখন পর্যন্ত দেখলাম না যে রিয়াকশনটা সরকার দিল, তার পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কোনো রিয়াকশন পেলাম না, জামাত ইসলামের পক্ষ থেকেও কোনো রিয়াকশন পেলাম না। এবং মোস্তফা ফিরোজ, আজকে যে বিক্ষোভ সমাবেশটা এখানে হচ্ছিল রাজবাড়িতে, এখানে সেটা হচ্ছে গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা জালালউদ্দিন, গোয়ালন্দ উপজেলা বিএনপি সহসভাপতি আইয়ুব আলী খান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম মণ্ডল সহ বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দরা এখানে বক্তব্য দিচ্ছিলেন। পরে বিক্ষুব্ধ জনতা দরবারের দিকে তারা ছুটে যান। আমার কথা, যেহেতু ছিলেন রাজনৈতিক দলের লোকজন, ওনারা আসলে কেন মানে ওনাদের কথা আসলে কেন শুনলেন না, বা ওনারা কেন আসলে এটাকে চেক করতে পারলেন না? কেন? এটা তো ভয়াবহতা বাড়ছে, কারণ একটার পর একটা মব মানে পার্টির বিজয় ঘটছে। সব জায়গায় তো আমি দেখছি যে কোন রকমের ঠেকনা দেয়া হচ্ছে, কোন জায়গায় তো মবটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে এই মবের শক্তিটার কাছে সবাই আত্মসমর্পণ করছে। যেমন এইটা একটা ধর্মীয় যেহেতু অনুভূতির ব্যাপার, সেই কারণে বিএনপি জামাত হয়তো নিশ্চুপ আছে কেন্দ্রীয় ভাবে, এটার তীব্র একটা রিয়াকশন দেওয়ার দরকার ছিল। আমরা দেখলাম যে 30টা রাজনৈতিক দল আজকে শাহবাগে প্রতিবাদ করলো, লাভ হলো কি? প্রতিবাদ করলো একদিকে, তারপরে আবার যদি হামলার ঘটনা ঘটে তাহলে মানে যারাই প্রতিবাদ করছে তারাই হামলা করছে। কে মানুষকে কার কাছে কে বিচার চাইছে এটা বোঝা যাচ্ছে না। আমি বিচার চেয়ে আমি নিজে বিচার করে ফেললাম, তাহলে তো হলো না। তো এইরকম ঘটনা যদি কেন্দ্রীয় ভাবে রাজনৈতিক শক্তিগুলি যদি ঐক্যবদ্ধ না হয়। মোসাফির, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে আছেন অনলাইনে যুক্ত সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং সৌরভ হাসান। সৌরভ হাসান, আপনাকে দিয়ে আবার আলোচনায় ফিরি। আপনি জানেন যে আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ, আজকে অনেকগুলো ইনসিডেন্ট ঘটেছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি, এই সিচুয়েশনে আসলে মানে এটি জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ আমরা পেয়েছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার যে কথা, এই পরিস্থিতিতে আসলে কতটুকু সম্ভব এই জাতীয় নির্বাচনের মতো একটা নির্বাচন অনুষ্ঠিত করার? প্রথমত হচ্ছে যে কতটুকু সম্ভব, তার আগের প্রশ্নটা হচ্ছে যে কেন এটা ঘটতে দেওয়া হচ্ছে। আপনি জানেন কয়েকদিন আগে জাতীয় পার্টি অফিসে হামলা হলো, আগুন দেওয়া হলো, এবং এবং একজন গণপরিষদ ছাত্র অধিকার কি বলে গণ অধিকার পরিষদের নেতা নুর হক নুরের উপর নির্দয়ভাবে আক্রমণ করা হলো। তিনি এখন হাসপাতালে অসুস্থ এবং এখনো শঙ্কামুক্ত, মানে শঙ্কামুক্ত হলেও এখনো অসুস্থ। এই ঘটনার সরকার কোথায়? জনগণ নির্বাচন যদি নির্বাচন সরকার শক্ত সরকার থাকলেই নির্বাচন হতে পারে, এবং নির্বাচন থাকলে নির্বাচন কমিশন, সরকার থাকলে প্রশাসন থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। কিন্তু আমরা তো সরকারকে দেখছি না। প্রশ্ন হলো যে জাতীয় পার্টি যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সরকার ওই জাতীয় পার্টির ওই অফিস, ওই সম্পদ অধিগ্রহণও করতে পারে আইন বলে, যদি মনে করে যে এখানে যারা আছে বা যারা তারা বৈধ নয় বা তাদের আইনগত ভিত্তি নাই, অথবা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হলো, সেটাও করতে পারে। কিন্তু করতে হবে তো আইন দ্বারা। এখন বেআইনি কর্ম করতে যদি সরকার উৎসাহ দেয় কাউকে বা প্রশ্রয় দেয়, তাহলে তো পরিস্থিতি তো আরো ভয়ঙ্কর দিকে যেতে পারে। এর আগে তো আমরা দেখলাম যে আওয়ামী লীগকে কিভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা,
তাহলে সরকার কি চাচ্ছে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা হোক? তাহলে সেটি তো এত অজুহাতের প্রয়োজন নেই। তারা যদি মনে করে যে আগামী নির্বাচনের জন্য জাতীয় পার্টি কি বলে মহা বিপদ ডেকে আনবে, তাহলে জাতীয় পার্টির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় পার্টি 14 দল। এটা তো সমাজেরই অংশ। রাজনীতির কথা বাদ দিলাম, এদের যে সমর্থক, এদের নেতাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা দেওয়া হলো, জেলে পোড়ানো হলো, অথবা অনেকে পলাতক, কিন্তু তাদের যে সমর্থক ভোটার তারা কি করবে? তাদেরকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেই নির্বাচন কি 24-এর চেয়ে ভালো নির্বাচন হবে? সেই নির্বাচন কি 14 সালের চেয়ে ভালো নির্বাচন হবে? এটি কিন্তু মানুষ বিশ্বাস করে। আর দ্বিতীয় হচ্ছে যে জনগণ তখনই নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখাবে যখন তার বাছাই করার উন্মুক্ত সুযোগ থাকবে। অর্থাৎ সে কাকে পছন্দ করে, কাকে পছন্দ করে না। এখন আমরা একটু মোস্তফা ফিরোজের কাছে যাই। জি মোস্তফা ফিরোজ, আমরা সৌরভ হোসেনের কথা শুনতে পাচ্ছিলাম। একই প্রশ্ন আপনার কাছে, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি, এই সিচুয়েশনে আসলে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনটা কতটুকু সম্ভব? এবং সৌরভ হোসেন বলছিলেন সরকারকে দেখছি না, এবং এই যে জাতীয় পার্টির অফিসে হামলা, উনি প্রশ্ন তুলছেন যে 24-এর যে নির্বাচন হয়েছিল বা 18-তে যে নির্বাচন হয়েছিল, এই সিচুয়েশন থাকলে আগামী যে নির্বাচনটা আমরা করতে যাচ্ছি সেইটা আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল এবং ফেয়ার হবে? এটা তো একটা প্রশ্নটা বেশ কঠিন এবং এটা উত্তর দেওয়াটাও কঠিন আসলে। এই ঘটনাগুলো বিএনপি নিজেই বলেছে যে রোডম্যাপ ঘোষণার পর থেকে একের পর এক ঘটনা, এই ঘটনাগুলো নির্বাচনকে আরো অনিশ্চিত করে তুলছে। সরকার নির্বাচন করার ব্যাপারে খুবই বদ্ধপরিকর, তার দৃঢ়তা সে তার আন্তরিকতাটা বারবার সে প্রমাণ করছে। কিন্তু বিপরীতে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে কিভাবে মোকাবেলা করা হবে, কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এটা একটা কঠিন প্রশ্ন। যেমন দেখেন, আজকে শাহবাগের প্রতিবাদটা রাজনৈতিক একটা কর্মসূচি বলা যায়, যে 30টা রাজনৈতিক দল এসে নূরের এই ঘটনায় তারা দাবি জানাইছে এই বিচার, এবং ঋষিদের দাবি করছে 14 দল জাতীয় পার্টি। জি, আমরা একটু সৌরভ হাসানের কাছে যাই। সৌরভ হাসান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমরা মোস্তফা ফিরোজ, জি দীপু, মোস্তফা আপনি বলেন, আমরা একটু টেকনিক্যাল ইস্যুতে আপনার কথা শুনতে পাই। জি জি প্লিজ বলেন। যেটা যে এই একটা রাজনৈতিক কর্মসূচি হলো সুন্দর মতো শাহবাগে, কিন্তু পরবর্তীতে যেটা জাতীয় পার্টির অফিসে যে হামলাটা হলো, এটা কিভাবে, এটা তো পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘাত হলো, তাদেরকে সাউন্ড গ্রেনেড মারতে হলো, টিয়ার সেল নিক্ষেপ করতে হলো। তাহলে একদিকে রাজনৈতিক কর্মসূচিও হবে, আবার আরেকদিকে মব হবে, তো দুইটা তো মেলানো যাচ্ছে না। এটার রাজনৈতিক কর্মসূচি কি এমন হয় যে আমি সভা করে যে হামলা করব? এটার ব্যাপারেও রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সমস্যা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমেই দূরত্ব বাড়ছে, তারা আর এক জায়গায় নেই। মনে হচ্ছে সামনে যে নির্বাচন, সেই নির্বাচনটা একটা আমিডামি নির্বাচন হোক, নিজেরা বসে ভাগাভাগি করা হোক, পারলে জামাত ইসলামীকে ক্ষমতা দেয়া হোক, অথবা ক্ষমতায় না দেয়া হলেও তাদেরকে বিরোধী দলের একটা ভালো আসন দেয়া হোক, অথবা বিএনপি কে অনুরূপ হয় ক্ষমতা দেয়া হোক, নতুবা বিরোধী দলের একটা ভালো আসন দেয়া হোক। এরকম একটা নিজেদের মধ্যে ভাগাভাগি হবে, নির্বাচনটার যে প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, আমাদের শেষ করতে হচ্ছে মোস্তফা ফিরোজ। জি, একটা পরিবেশ তৈরি। জি ধন্যবাদ মোস্তফা ফিরোজ। জি ধন্যবাদ মোস্তফা ফিরোজ, ধন্যবাদ সৌরভ হাসান। আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।